আচ্ছা, দুইটা অঙ্ক তো সোজাই ছিল, সেম টাইপের অঙ্কই ছিল, এসডব্লিউ সহজ ছিল, কঠিন কিছুই ছিল না। প্রথম ছিল এইটা সিলেট বোর্ড 17-র গ নম্বর কোশ্চেনে বলছে প্রকল্প এক্সোতে কত সময়ে মূলধন ফেরত পাওয়া যাবে। মূলধন ফেরত পাওয়া যাবে মানে ওই পেব্যাক পিরিয়ড করতেই বলছে। তো হ্যাঁ বছর আছে 3টা, তাহলে আমাদের টোটাল কলাম সারি হবে 5টা, আর কলাম তো অলওয়েজ 3টাই। শূন্য থেকে শুরু হ্যাঁ করব, 0 1 2 3। বাংলা বানাইনি। আন্তঃপ্রবাহ কত টাকা কত টাকা। প্রথমে 0 বছরে হবে কি বিনিয়োগটা মাইনাস, বিনিয়োগ কত 1,40,000। 40,000। তারপরে 80,000, 70,000। 1.85 আচ্ছা করে দেখি। অ্যান্সার। 40,000 হ্যাঁ ক্রমযুক্ত হবে মাইনাস আমি 1,40,000। করছি। তাই হ্যাঁ মাত্র মাত্র করলাম। 1,40,000 সাথে 80 যোগ করলে হয় কত, -60। হ্যাঁ -8। তারপর তার সাথে 70 যোগ করলে হয় +10, হুম। আর তার সাথে 40 যোগ করলে 50। হ্যাঁ শেষ। এবার আমরা পিপিপি করব, পেব্যাক পিরিয়ড। পিবিপি কিভাবে করব, আমাদের লাস্ট যে মাইনাস আসছে তার বছর কত 1, তাহলে লিখলাম 1। তারপর যোগ দিলাম, যোগ দিয়ে কি করব, যে টাকাটা মাইনাস আসছে লাস্ট, লাস্ট যে মাইনাস ওই টাকাটা লিখবো কিন্তু মাইনাস চিহ্ন দিব না, ডিভাইডেড বাই কোনাকুনি নিচেরটা 70,000। যোগ বিয়োগ করলে কত হয়, তো যোগ বিয়োগ করলে কত জানি হয়? 1.85। 1.85। ও হ্যাঁ, এটাই তো অ্যান্সার আসছে। এটা ঠিক অ্যান্সার আছে। আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা হুম। সহজ ছিল। পরেরটাও আবার সেম ভাবে, 0 1 2 3। আন্তঃপ্রবাহ কত টাকা ফার্স্টে, বিনিয়োগ কত, দুইটা তো একই, -1,40,000। 4-5 কই গেল? হুম এটা 5 বছর পর্যন্ত ছিল না? না এটা তো সিলেট বোর্ডেরটাই, ঘ নম্বরে বলছে না যে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত ও এক্স আর ওয়াই এর আচ্ছা। মধ্যে। তো আবার ওয়াই এর পেব্যাক পিরিয়ড বের করব। এই যে বলছে দেখো, উদ্দীপকে পরিশোধ কাল সময় বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। পরিশোধ কাল সময় মানে পেব্যাক পিরিয়ড। তো পেব্যাক পিরিয়ডের উপর ভিত্তি করে কোন প্রকল্পটা গ্রহণ করব, গ নাম্বারে অলরেডি আমরা এক্স এরটা বের করে ফেলছি, এবার ঘ নাম্বারে গিয়ে ওয়াই এরটা আবার বের করব। 80,000, 70,000, 40,000। ঠিক আছে, 1,40,000 জি স্যার। মাইনাস 1,40,000 হবে। তারপর স্যার আপনি এই জানেন ঠিক কি আছে, ঠিক হইছে? নেই তো, আমি তো এক্স এরটা লিখে দিছি ওয়াই এর মধ্যে। 70, 50, 30। 1,40,000 মাইনাস 1,40,000 যোগ 70 হবে কত, -70,000। তারপরে যোগ 50 তাহলে হবে কত, -20,000। যোগ 30 তাহলে হবে +10,000। পেব্যাক পিরিয়ড হবে কত, লাস্ট কোনটা মাইনাস আসছে যে জায়গায়, লাস্ট মাইনাস আসছে কত। আচ্ছা লাস্ট মাইনাস আসছে হলো 2 নাম্বার বছরে, তাহলে 2 প্লাস মাইনাস আসছে কত টাকা, 20,000 টাকা। 20,000 ডিভাইডেড বাই কোনাকুনি নিচে কত, 30,000।
তাহলে 2.66। ঠিক আছে, এ নিয়ে তো জি কারো কোনো স্যার। কোশ্চেন থাকার কথা না। তো এখন আমার তাহলে অ্যান্সার দিতে হবে, বলছি কি উদ্দীপকের পরিশোধকাল সময় বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। অ্যান্সার কি হবে, কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত? স্যার হচ্ছে এক্স। হ্যাঁ, প্রকল্প এক্স গ্রহণ করা উচিত, কারণ প্রকল্প এক্স থেকে আমি যে 1,40,000 টাকা মূলধন বিনিয়োগ করি সেটা তাড়াতাড়ি ফিরে আসে, 1.85 বছর পর ফিরে আসে, কিন্তু প্রকল্প ওয়াই এ 2.66 বছর পর ফিরে আসে। তো আমার যেহেতু তাড়াতাড়ি এক্স প্রকল্প ফিরে আসে, এজন্য আমরা এক্স প্রকল্প গ্রহণ করব। ওকে, ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, তাহলে তারপরে যেটা ছিল চট্টগ্রাম বোর্ড 17-র, এটা করি আমরা। আমাদের এখানে বছর আছে 5টা, তাহলে সারি হবে 7টা, আর কলাম তো হলো 3টাই। প্রথমে হলো বছর, বছরের পর আন্তঃপ্রবাহ, কপি করে বসাই দিই, Control C। আর লাস্ট ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। আচ্ছা, ফার্স্টে কোনটা করব, গ নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে ক প্রকল্পের পরিশোধকাল বা পিপিপি নির্ণয় করো। ক প্রকল্পের, প্রকল্প ক, 0, 1, 2, 3, 4, 5, আর তো নাই না, 5টা বছরই। আন্তঃপ্রবাহ 0 বছরে কি হবে, বিনিয়োগটা মাইনাস, বিনিয়োগ কত টাকা, 1,00,000 টাকা, 1, 2, 3, 1,00,000 মাইনাস লিখলাম। তারপরে ক প্রকল্পের আন্তঃপ্রবাহ কত, 17,000, তারপরে 15,000, তারপরে 25,000, 20,000, আর ফাইনালি 21,000। ঠিক আছে, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, জি স্যার। ফার্স্ট এটা তো মাইনাস 1,00,000, মাইনাস 1,00,000ই থাকবে, 1,00,000-এর সাথে 17,000 যোগ করলে কত হয়, মাইনাস 83,000, মাইনাস 83-র সাথে 15,000 যোগ মাইনাস 68, মাইনাস 68-র সাথে 25 যোগ হবে 43, 43-এর সাথে 20 যোগ, এই ঠিক আছে তো, যোগ বিয়োগ ঠিকই তো থাকার কথা। এক লাখ মাইনাস 17,000 সমান সমান 83,000, 83,000 মাইনাস 15,000 সমান সমান 68,000, তাও ঠিক আছে। 68,000 মাইনাস 25,000, 43,000। আচ্ছা, 43 মাইনাস 20, 23,000। ইয়াসমিন, হ্যাঁ, আমারও এটাই আসছে। কি সবগুলা মাইনাস প্রবলেম ছিল ফিগার, একটু বলো তো। সবগুলা মাইনাস ফিগারের আসছে। এবার প্লেব্যাক করব কিভাবে? এটা মানে ব্যাক করবে না, টাকাই চলে যাবে শুধু। হ্যাঁ, আমার তো কনসেপ্ট হলো যে আমি যত টাকা বিনিয়োগ করছি সেইটা পুরোপুরি কতটা সময় পর ফিরে আসছে। এখন আমি 1,00,000 টাকা হ্যাঁ। বিনিয়োগ করছি, কিন্তু এখানে 5 বছরে যে টাকা পাইছি তাতে হয় গিয়ে 98,000 টাকা, আরো 2,000 টাকা এখনো বাকি আছে। তো হুম। এটা তো আর পেব্যাক পিরিয়ড হইলো না। না, এটা টোটাল লস। উম বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন, প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 1,00,000 টাকা, প্রকল্প দুইটি নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো। আচ্ছা, পরেরটাতেও কি সেম আসে না? আচ্ছা, সো আমরা কি লিখে দিব এই এতটুকু করে, পিভিপি সমান সমান কি লিখবো,
লস খাইছে। লস খাইছে এটা লিখে দিব পরীক্ষার খাতায়? স্যার ব্যবসায় ক্ষতি হয়েছে। না, আমরা লিখবো যে উদ্দীপকে প্রকল্প ক এর পেব্যাক সময় নির্ণয় করা সম্ভব নয়, কারণ 5 নাম্বার বছরের তথ্য দেওয়া থাকলেও 5টি বছরেও তার প্রকৃত বিনিয়োগ 1 লক্ষ টাকা পুরোপুরি উঠে আসেনি। তাকে আরো 2000 টাকা উপার্জন করতে হবে পেব্যাক সময় অর্জনের জন্য। অতএব প্রকল্প ক এর পেব্যাক সময় নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারে কি করব? ঘ নাম্বারে গিয়ে ফার্স্টে কি করব? প্রকল্প ক এরটা তো করছি, প্রকল্প খ এর পেব্যাক পিরিয়ড বের করব। হুম, হুম। বলছে কি ঘ নাম্বারে কোন বিনিয়োগ সিদ্ধান্তটি লাভজনক? দুইটার মধ্যে যেটার পেব্যাক কম সেটা লাভজনক। স্যার এটা তো একটা তো মানে ব্যাকই করবে না, তো এটা তো টোটাল লস, আর এটা যদি ব্যাক করে তাহলে এটাই লাভজনক। হ্যাঁ, এটা লাভ, এটা ব্যাক করবে। দেখো এটা কিন্তু এভাবে ঘর করে করার দরকার নাই। প্রত্যেকটা বছরে বিনিয়োগ কি দেখো, আন্তঃপ্রবাহ 20,000 20,000 20,000 20,000 20,000, প্রত্যেকটা বছরে আন্তঃপ্রবাহ সেম না? জি স্যার। প্রত্যেকটা বছরে যদি আন্তঃপ্রবাহ সেম হয় তাহলে আমরা কিভাবে করব? এই যে সূত্রটা দিয়ে। এই যে আমরা অঙ্ক করছিলাম, প্রত্যেকটা বছরে সেম ছিল 40,000 40,000 40,000, তখন এই সূত্রটা বসাই করছি। বাট আমি এখন তোমাদের এই ঘরে এটা করে দেখাবো যে এটা ঘরেও করা যায় চাইলে। তো আমার বছর হলো 0 থেকে 0 1 2 3 4 5, বিনিয়োগ কত? মাইনাস 1 লাখ টাকা। 1 লাখ টাকা করে আন্তঃব্যয় পাইছি কত? প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 20,000, তৃতীয় বছরে 20,000, চতুর্থ বছরে 20,000 এন্ড ফাইনালি পঞ্চম বছরেও 20,000। ক্রমযোজিত আন্তঃপ্রবাহ 1,20,000, ফার্স্টেরটা তো মাইনাস 1 লাখ, 1 লাখই থাকবে। পরে মাইনাস 1 লাখ যোগ 20,000 তাহলে হবে মাইনাস 80,000, মাইনাস 80 যোগ 20 মাইনাস 60,000, মাইনাস 60 যোগ 20 মাইনাস 40,000, মাইনাস 40 যোগ 20 মাইনাস 20,000, মাইনাস 20 যোগ 20 শূন্য। তো আমি তোমাদের একটা শিখাইছিলাম না যে যেখানে শূন্য আসবে সেটাই কি অ্যান্সার? তাহলে হ্যাঁ। পেব্যাক সময় কত? 5 বছর। বুঝছো? এইভাবে জি ঘরেও স্যার। করা যাবে, কিন্তু ঘরে করতে তো অনেক টাইম লাগবে, এটা ঘরে করার দরকার নাই। আমরা কিভাবে করব? এই সূত্রটা বসায় করে দিব যে পেব্যাক সময় সমান সমান প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এই সূত্র বসাইলাম। এবার প্রাথমিক বিনিয়োগ কত? 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই 1 বছরে পাই কত? 20,000 টাকা, প্রত্যেক বছরে সেমই। তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 20,000 সমান সমান 5 বছর। ঠিক আছে? তো আমি দেখালাম তোমাদের জি এটা স্যার। ঘর করেও করা যায়, এভাবেও করা যায় যদি প্রত্যেক বছরে সেম অ্যামাউন্ট হয়। অ্যান্সার কি লিখবো? ক প্রকল্প হতে প্রথম 5 বছরে প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধন উঠে আসেনি, কিন্তু খ প্রকল্পে 5 বছরেই তার বিনিয়োগ 1 লক্ষ টাকা অর্জন করা সম্ভব হয়েছে। তাই আহ খ প্রকল্পটি বিনিয়োগ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা লাভজনক। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলতে পারবা যে এই আমরা কি শিখতেছি? পেব্যাক সময়, পিবিপি, পেব্যাক পিরিয়ড। এই পেব্যাক পিরিয়ড করার জন্য কোন দুইটা জিনিস অবশ্যই লাগবে? তোমার একটা কোশ্চেনে, স্যার আন্তঃপ্রবাহ, হ্যাঁ, আন্তঃপ্রবাহ আর লাগবে, আর ক্রমযোজিত। বিনিয়োগ। আবার বলো তো একটু। আন্তঃপ্রবাহ আর বিনিয়োগ মানে প্রাথমিক হ্যাঁ, যে বিনিয়োগটা। উদ্দীপকের কোশ্চেনে
আমাকে দুইটা জিনিস দিয়ে দিতে হবে যদি আমি পেব্যাক করতে চাই। কি কি? এক হলো বিনিয়োগ, বিনিয়োগটা লাগবেই। আর কি লাগবে? আন্তঃপ্রবাহটা লাগবে। এই বিনিয়োগ আর আন্তঃপ্রবাহ দিয়ে দিলে আমি কোশ্চেন পেব্যাক পিরিয়ড বের করতে পারবো। এছাড়া কি পেব্যাক করতে পারবো? নো স্যার। ক্রমযোজি তো আমরা নিজেরা যোগ বিয়োগ করে বের করি, ওটা তো আর দেওয়ার দরকার নেই, কোশ্চেন তো দেয়ও না। তো আমাকে যদি পেব্যাক পিরিয়ড করতে বলে তাহলে কোন দুইটা জিনিস লাগবে? প্রাথমিক বিনিয়োগ আর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে? জি স্যার। কিন্তু কোশ্চেনে যদি নগদ আন্তঃপ্রবাহ না দেয়, স্যার তখন কিভাবে বের করব? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, তখন কি করব? জানি না তো। আচ্ছা, কিছু না কিছু তো দিবেই। আমাকে পেব্যাক পিরিয়ড করতে বলবে, নগদ আন্তঃপ্রবাহ দিবে না, তবে কিছু তো দিবে। এখন আমাকে যদি নিট লাভ দিয়ে দেয় তাহলে আমি বের করতে পারবো পেব্যাক পিরিয়ড। তবে আমাকে এই নিট লাভ থেকে প্রথমে নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে। কথা কিছু কিছু বুঝতেছো না পুরোপুরি বুঝতেছো? জি স্যার। স্যার কিছু কিছু বুঝতেছি। আচ্ছা, সো আমার দুইটা জিনিস দরকার পেব্যাক পিরিয়ড করতে। কি কি? এক হলো বিনিয়োগ, আরেক হলো নগদ আন্তঃপ্রবাহ। কিন্তু আমাকে মাঝে মাঝে কোশ্চেনে নগদ আন্তঃপ্রবাহ নাও দিতে পারে। যদি নগদ আন্তঃপ্রবাহ না দেয় সেক্ষেত্রেও চলবে, কিন্তু সেক্ষেত্রে কি দেওয়া থাকা লাগবে? নিট লাভ। তো এখন আমরা দেখব যদি নিট লাভ দিয়ে দেয় তাহলে কিভাবে আমরা অঙ্কটা করব। বুঝছো? জি স্যার। তো আমরা একটা উদাহরণ নেই, এই ল্যাপটপের উদাহরণটাই নিতেছি। পাঁচ নাম্বার। আচ্ছা, এই কোশ্চেনটা বলছে কি একজন ল্যাপটপ ব্যবসায়ী ল্যাপটপ ক্রয় করতে 2 লক্ষ টাকা প্রয়োজন। ক্রয়কৃত ল্যাপটপ হতে সে তার ব্যবসা হতে আগামী 5 বছর বার্ষিক 40, 50, 40, 70, 40,000 টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এখন এইখানে আন্তঃপ্রবাহের পরিবর্তে যদি বলে নিট লাভ নিশ্চিত করতে পারবে, এক্ষেত্রে পেব্যাক সময় কত হবে তোমার কাছে জানতে চাইছে। এখন আমাকে দিয়ে দিছে কি নিট লাভ, বলছে কি পেব্যাক করতে। তো যদি নিট লাভ দেওয়া থাকে তখন আমরা কিভাবে পেব্যাক করব? প্রথমে আমরা কি করব? নিট লাভ হতে আন্তঃপ্রবাহ নির্ণয় করে নিব। নিট লাভ হতে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। ঠিক আছে? ফার্স্টে কি করব আমরা? আমাদের যদি নিট লাভ দিয়ে দেয় নিট লাভ থেকে ফার্স্টে আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করে নিব। এখন কথা হলো নিট লাভ থেকে কিভাবে আন্তঃপ্রবাহ বের করব? কেউ কি জানো? না স্যার। আমাদের একটা টেবিল করা লাগবে। আমার বছর আছে কয়টা? 5টা। তাহলে কলাম লাগবে 6টা। আর রো রো লাগবে কয়টা? কলাম না লাগবে, হুম। কলাম না 7টা লাগবে। আচ্ছা, না পে ব্যাক করতেছি না, আমরা আন্তঃপ্রবাহ বের করতেছি, একটা বেশি। আচ্ছা, নিট লাভ যোগ অবচয় যোগ ভগ্নাবশেষ মূল্য, 4টা লাগবে সারি। আরো একটা লাগবে, সরি। বছর
1 2 3 4 5 নিট লাভ প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 50,000, তৃতীয় বছরে 40,000, তারপরে বছর 70,000, তারপরে বছর আবার 40,000। আচ্ছা, এতটুকু বুঝছো? এখানে আমরা আন্তঃপ্রবাহ বের করতেছি, আন্তঃপ্রবাহ বের করার জন্য একটা ঘর করছি। ঘরের প্রথমে আমরা বছরগুলা লিখছি, পরে নিট লাভ লিখছি, ঠিক আছে? জি স্যার। এবার এই নিট লাভের সাথে আমরা যদি অবচয় যোগ করি, নিট লাভের সাথে অবচয় যোগ করব, আর যোগ করব ভগ্নাবশেষ মূল্য। তাহলে পাবো আন্তঃপ্রবাহ। স্যার এগুলো মনে হয় আমরা ক্লাস 9 10 এ করছিলাম। অল্প অল্প করছিলাম, পুরোপুরি না, ঠিক আছে? তো আমাকে যদি আন্তঃপ্রবাহ না দেওয়া থাকে, সেক্ষেত্রে আন্তঃপ্রবাহ বের করে নেওয়া লাগবে। আন্তঃপ্রবাহ কিভাবে বের করতে পারবো? আমাকে যদি নিট লাভ দিয়ে দেয়, নিট লাভ থেকে আন্তঃপ্রবাহ বের করতে পারবো। নিট লাভের সাথে কি করব? অবচয় যোগ করব আর ভগ্নাবশেষ মূল্য যোগ করব, তাহলে আমি আন্তঃপ্রবাহ পাবো, ঠিক আছে? জি স্যার। এখন কোশ্চেনে কি অবচয় দিয়ে দিচ্ছে? ভগ্নাবশেষ মূল্য মানে কি? আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য মানে হলো একটা সম্পদ ব্যবহার করার পর, ধরো পুরোপুরি ব্যবহার করে ফেলছো, ওইটা আর ইউজ করা যাবে না। তোমার বাসায় একটা ফ্রিজ কিনছিল 10 বছর আগে, 10 বছর ধরে ব্যবহার করতেছো, এখন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, মেকানিকের কাছে নিয়ে গেছো, মেকানিক বলছে যে এই ফ্রিজ আর চলবে না, এটা শেষ, একবারই নষ্ট। তো এখন কি করা যাবে ফ্রিজটারে? ওই যে ভাঙ্গারিওয়ালা আসে না, কটকুটি ওই বলে যে হাড়ি পাতিল লোহা লক্কর, তো তারে জিজ্ঞেস করছো যে ফ্রিজটা নিবে কিনা, সে বলছে আচ্ছা 500 টাকা দেন, ফ্রিজটা 500 টাকা দিব, ফ্রিজটা দিয়ে দেন। তারপর দিয়ে দিছো, এই যে 500 টাকা পাইলা একটা সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর, এইটা কি বলা হয়? ভগ্নাবশেষ মূল্য। কোন সম্পত্তির জীবনকাল শেষ হওয়ার যাওয়ার পর, বা যখন সম্পত্তিটা পুরোপুরি ব্যবহার শেষ হয়ে যায়, তারপর বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটাই হলো ভগ্নাবশেষ মূল্য, বুঝছো? জি স্যার। তো হ্যাঁ একটা সম্পত্তি যখন একেবারে তার জীবনকালটা শেষ হয়ে যায়, একেবারে তার ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, যখন আর ব্যবহার করা হবে না, তখন সেই সম্পত্তিটা থেকে যে টাকা অর্জন করা যাবে বিক্রি করে দিয়ে, সেই টাকাটাই হলো ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এবার কথা হলো নিট লাভের সাথে কেন অবচয় যোগ করলাম, বা কেন ভগ্নাবশেষ মূল্য যোগ করলে আন্তঃপ্রবাহ পাবো, এটা বলতে পারবা? না পারবা না, বুঝছি। ফার্স্টে বলো তো, এই আন্তঃপ্রবাহ মানে কি? নগদ আন্তঃপ্রবাহ, যেটা গত ক্লাসে বলছি। নগদ আন্তঃপ্রবাহ মানে কি? কি ব্যাপার, সব সাইলেন্ট কেন? স্যার নগদ অন্তর্প্রবাহ মানে হলো প্রত্যেক বছর বছর যেই পরিমাণ টাকাটা আসতেছে। প্রত্যেক বছর বছর যেই পরিমাণ টাকাটা আমার ব্যবসায় প্রতিষ্ঠানে আসে, নগদ টাকা ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। হুম। আচ্ছা, এখন এই ভগ্নাবশেষ মূল্য কি আমরা পাচ্ছি না নগদ টাকায়? ভগ্নাবশেষ মূল্য হ্যাঁ। একটু আগে বললাম কি, যে এর জীবনকাল শেষে আমরা যে টাকাটা পাচ্ছি একটা সম্পত্তির, তাহলে যেহেতু এটা নগদ টাকা পাচ্ছি, সেহেতু এটা যোগ, এটা তো বুঝতে পারছো। এবার কথা হলো অবচয় যোগ করলাম কেন? আচ্ছা, আমরা যখন নিট লাভ বের করছিলাম, অবচয় কি একটা ব্যয় না? অবচয় জি কি একটা স্যার। ব্যয়? তো আমরা যখন নিট লাভ বের করছি, আয় থেকে ব্যয়গুলা বাদ দিছি না? তো নিট লাভ বের করার সময় আমার বিক্রয়, ধরো একটা আয়, ওই বিক্রয় থেকে অবচয় ব্যয়টা বাদ দিছিলাম না? আমার প্রতিষ্ঠানের আয় থেকে আমি হ্যাঁ। অবচয় ব্যয় বাদ দিছি, কিন্তু অবচয় কি নগদে হয়?
অবচয়ের ফলে কি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়? না স্যার। না। তাহলে এই যে আমরা বাদ দিছি, এই বাদ দিয়ে নিট লাভ বের করছি, কিন্তু এর ফলে তো আমার নগদ টাকা যায় নাই। তো নিট লাভের সাথে অবচয়টা যোগ করলে আমি পাবো আমার কাছে এখন কত টাকা নগদ আছে। ধরে নিচ্ছি বাকি সকল আয় ব্যয় নগদে হইছে, শুধু অবচয়টা কি ছিল? অনগদ ব্যয়। অবচয়টা বাদ দিয়ে আমি নিট লাভ বের করছি, সো এখন সেজন্য অবচয়টা যোগ করতেছি। বুঝছো? আমাদের মেইন টাকা, আমরা মেইন কি করতেছি? মেইন হলো আমরা নগদ টাকা বের করতেছি, কিন্তু যখন নিট লাভ বের করছিলাম তখন অবচয়টা বাদ দিছিলাম কারণ এটা ব্যয়। কিন্তু অবচয়ের ফলে নগদ টাকা যায় না, অনগদ ব্যয়। সেজন্য এখন আবার অবচয়কে পুনরায় যোগ করতেছি, রিভার্স। বুঝো নাই মেবি? না স্যার, আবার বলেন। আচ্ছা, ধরো আমার একটা ব্যবসায় প্রতিষ্ঠানে 10,000 টাকা আয় আছে। হুম, 10,000 টাকা আয় আছে, নগদ ব্যয় হইছে 5,000 টাকা, অবচয় আছে 2,000 টাকা। বুঝতেছো? আয় 10,000 টাকা, নগদ ব্যয় 5,000 টাকা, অবচয় 2,000 টাকা। এখন তুমি আমাকে বলো তো নিট লাভ কত এই প্রতিষ্ঠানটার? সোজা জিনিস, আয় থেকে ব্যয় বাদ দিলে নিট লাভ পাওয়া যায়। আয় কত? 10,000। নগদ ব্যয়, এটা তো ব্যয়। অবচয়, এটাও কি ব্যয়? তাহলে এই আয় থেকে এই দুইটা ব্যয় বাদ দিয়ে দিব, 10,000 মাইনাস 5,000 মাইনাস 2,000, নিট লাভ 3,000। ঠিক আছে? হ্যালো, এটা কি শুনতেছে না শুনতেছে না? আয় থেকে ব্যয় বাদ দিলে 3,000 থাকে। আমার 10,000 টাকা আয়, আর ব্যয় কি? অবচয় কি একটা ব্যয় না? হ্যাঁ, কিন্তু মাঝখানে যে নগদ ব্যয় আছে ওইটা। হ্যাঁ, 10,000 থেকে এই যে আয় 10,000, এখান থেকে নগদ ব্যয় 5,000 বাদ দিছি, আর অবচয় 2,000 বাদ দিছি। অবচয় তো একটা ব্যয়। তো আমার লাভ বের করি কিভাবে? আয় থেকে সবগুলা ব্যয় তো বাদ দিব, আর আয়টাও ধরে নিতেছি পুরো নগদ আয়। আমি নগদে আয় করছি 10,000, নগদে ব্যয় করছি 5,000, আর অবচয় হয়েছে 2,000। এখন আমার তো আয় থেকে সব ব্যয় বাদ দিতে হবে, নগদ ব্যয়ও বাদ দিতে হবে, অনগদ ব্যয়ও বাদ দিতে হবে, তাহলেই না সে নিট লাভ পাবো। তো আমার আয় 10,000 থেকে আমি দুইটা ব্যয় বাদ দিছি, তাহলে নিট লাভ পাইছি 3,000। বুঝছো? Yes, স্যার। আমি দেখি না বুঝছো কয়েকটা। তো এখন আমি আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে নিট লাভটা পাইলাম, কিন্তু এই নিট লাভ থেকে এখন আমি আসলে নগদ টাকা কত আমার আসছে বা কত চলে গেছে সেটা বের করব। আমি বের করব কি? আন্তঃপ্রবাহ। দেখো আমার নগদ আয় কত? 10,000, নগদে পাইছি 10,000, নগদে চলে গেছে 5,000, তাহলে আলটিমেটলি আমার কাছে নগদ আন্তঃপ্রবাহ কত হয়েছে? বলো। 10,000 টাকা তুমি নগদে পাইছো, আর তোমার কাছ থেকে নগদে চলে গেছে 5,000, তাহলে তোমার আন্তঃপ্রবাহ কত? 5,000 না? জি স্যার। আচ্ছা হুম, স্যার। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। কিন্তু এই জিনিসটাই আমরা নিট ল্যাব থেকে বের করব। এখন তো বের করলাম নগদ কত পাইছি, নগদ কত চলে গেছে সেইটা দিয়ে, কিন্তু এইভাবে না বের করে যদি নিট ল্যাব থেকে বের করতে চাই তাহলে কি করা উচিত? নিট ল্যাবের সাথে এই যে অনগদ ব্যয় যেটা ছিল, অবচয় অনগদ ব্যয়, সেটা যোগ করে দিই। দেখো নিট ল্যাব কত? 3,000, তার সাথে অনগদ ব্যয় যদি 2,000 যোগ করে দিই তাহলে কত হয়? 5,000। আমার আন্তঃপ্রবাহ কত? 5,000। বুঝতে পারতেছো? জি স্যার।
অবচয়টা ছিল অনগদ ব্যয়। তো লাভের সাথে যদি অনগদ ব্যয় যোগ করি তাহলে আমি আন্তঃপ্রবাহটা পেয়ে যাই। তো সেই কারণে আমার যখন কোশ্চেনে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে না, নিট লাভ দেওয়া থাকবে, তখন আমি কি করব, নিট লাভের সাথে অবচয় যোগ করব। আর যোগ করব কি, ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য যোগ করব কেন, কারণ বছরের শেষে গিয়ে কিন্তু এই টাকাটা আমরা পেয়ে যাই। সম্পত্তিটার আয়ুষ্কাল শেষ হইলে তখন ওইটা বিক্রি করে এই টাকাটা আমরা পাই। এই জন্য এই দুইটা যোগ হলেই আমরা আন্তঃপ্রবাহ পেয়ে যাব। বুঝা গেছে? হ্যালো, কোনো কোশ্চেন? আচ্ছা, এখন এই অঙ্কে অবচয় কি দেওয়া আছে? না, অবচয় দেওয়া নাই। অবচয় দেওয়া না থাকলে কি করব, অবচয় বের করে নিব। অবচয় বের করব কিভাবে, অবচয় সমান সমান বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য অবচয় সমান সমান বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই বছর, বা আয়ুষ্কাল শব্দটা দিলে খুব ভালো হয়, আয়ুষ্কাল। ঠিক আছে? তো আমাকে যদি অবচয় না দেওয়া থাকে, অবচয় আমরা কিভাবে বের করব, অবচয় সমান সমান বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। বিনিয়োগ কত, আমি বিনিয়োগ করছি এখানে 2 লক্ষ টাকা ল্যাপটপটা কিনতে, 2 লক্ষ টাকা দিয়ে কিনছি। ভগ্নাবশেষ মূল্য কোথাও আছে কোশ্চেনে? নাই, ভগ্নাবশেষ মূল্য না থাকলে 0। ডিভাইডেড বাই আয়ুষ্কাল, আয়ুষ্কাল কত, আগামী 5 বছর, তাহলে 5। তো 2 লাখ মাইনাস 0 ডিভাইডেড বাই 5 সমান সমান 40,000। হ্যালো, জি স্যার। জি বুঝছো? স্যার। কোনো কোশ্চেন আছে? না নো স্যার, স্যার। বুঝছি। আচ্ছা, তাহলে অবচয় গুলা বসায় দিন। প্রতি বছরই কত, 40,000। হুম। আর এই কোশ্চেনে ভগ্নাবশেষ মূল্য ছিল না? ছিল না, তাহলে ভগ্নাবশেষ মূল্য 0। আর এই দেখো, 0 কি আমি 1 2 3 4 নাম্বার বছরে লিখছি? না, লিখি নাই। একবারে শুধু 5 নাম্বার বছরে লিখলাম। কেন 5 নাম্বার বছরে লিখলাম? ভগ্নাবশেষ মূল্য কখন পাই আমরা এই টাকাটা? 5 বছরে। জীবনকাল শেষে। যখন একটা সম্পদ ব্যবহার একেবারে পুরোপুরি শেষ হয়ে যায়, এটা কি প্রথম বছরে কিন্তু পাবো না, দ্বিতীয় বছরে পাবো না, যখন এর শেষ হবে তখন পাবো। তো এই প্রকল্পে 5 নাম্বার বছরই হলো শেষ, তাহলে এই জন্য 5 নাম্বার বছরে গিয়ে পাবো, এই জন্য 5 নাম্বার বছরে শূন্য লিখছি। আর অন্য যেখানে অঙ্কে ভগ্নাবশেষ মূল্য টাকা দেওয়া থাকবে, সেটা কোন বছরে টাকাটা লিখবো, একবার লাস্ট বছরে টাকাটা লিখবো। ধরো এই অঙ্কে যদি বলে দিত ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, ওই 10,000 টাকা কি 5 নাম্বার বছরই লিখতাম, 1 2 3 4 নাম্বার বছরে লিখতাম না। তো ভগ্নাবশেষ মূল্য সবসময় কোথায় লিখবো, লাস্ট বছরে লিখবো। কেন লাস্ট বছরে লিখবো, কারণ টাকাটা লাস্ট বছরেই পাই। বুঝছো? জি স্যার। ভগ্নাবশেষ মূল্য কি 1 নাম্বার বছরে লিখবো? হুম। লিখবো 1 নাম্বার বছরে? ধরো এখানে বলে দিচ্ছে হ্যাঁ। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। হ্যাঁ লিখবো। রুহু, প্রত্যেক বছরই লিখবো। লিখবো না প্রত্যেক কেন? বছরই ভগ্নাবশেষ মূল্য লিখবো? হুম। আমি হ্যাঁ, বলি মনে কি, হইলো। আমার সারেন্দায় বুঝে কি, ভগ্নাবশেষ মূল্য কিন্তু সবসময় 5 শেষ বছর জমাই বছরে লিখবো, শেষ বছরে। শেষ বছরে কেন? ভগ্নাবশেষ মূল্যের টাকাটা পাই কখন, লাস্ট টাইম। একবারে প্রকল্পের শেষে,
যখন প্রকল্পটা হুম পুরোপুরি শেষ, এই সম্পত্তিটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এই যে ল্যাপটপটা কিনছি এটা যখন পুরোপুরি হুম শেষ হয়ে যাবে 5 বছরে, তারপর নষ্ট হয়ে যাবে, আর ঠিক করা যাবে না, আর ব্যবহার করা যাবে না, তখন গিয়ে ভগ্নাবশেষ মূল্যটা পাবো। ক্লিয়ার? তো যেহেতু একবারে লাস্টে পাই, সেহেতু লাস্ট বছরে গিয়ে শুধু যোগ হবে। ওকে স্যার। বুঝছো? আর অন্য বছরগুলোতে কি হুম যোগ হবে? নো স্যার। না। বুঝছো তো কেন লাস্ট বছরে যোগ হবে শুধু? হ্যাঁ। তাহলে এখন আন্তঃপ্রবাহ বের করি। নিট লাভ যোগ অবচয় 40 40 80,000, তারপরটা 40 50 90,000, 40 40 80,000, 40 70 1,10,000, 40 40 80,000। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? এই যে আন্তঃপ্রবাহ বের করলাম। ও স্যার, আচ্ছা, এখন আমরা পেব্যাক করতে পারবো না। পেব্যাক করার জন্য আমার কোন দুইটা জিনিস লাগবে? এক হলো নগদ আন্তঃপ্রবাহ আর বিনিয়োগ। তো এই আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম, বিনিয়োগও পেয়ে গেলাম, তাহলে এখন তো আমি পেব্যাক বের করতে পারবো, তাই না? তো পেব্যাক জি বের করো। স্যার। স্যার স্লাইডটা না চলে গেছে। এসে পড়বে তো। টেবিল পেব্যাক করার জন্য কি আমার একটা টেবিল লাগবে? আমার এখানে বছর আছে কয়টা? 5টা। 5টা। তাহলে সারি হবে কয়টা? 7টা। 7টা। হুম, তো এই আমরা একটা, আর কলাম তো অলওয়েজ 3টাই করে ফেললাম। করো, তোমরা নিজেরা করো। স্যার মানে মূলধনটা, মূলধনটা হ্যাঁ মানে টোটাল মূলধন ওইটা জানি কত? এখানে দেওয়াই আছে, আর এই একই উদাহরণ তুমি আরো চার ও পাঁচটা অঙ্ক আমার চলে করছো। গেছিল, চলে গেছিল, পাইছি। আচ্ছা, তোমাদের দুইজনের অ্যান্সার হয়েছে, তো আমি করি। আমার ফার্স্টে বছর আমরা শূন্য থেকে শুরু করব। 0 1 2 3 4 5। তারপর প্রথমে আন্তঃপ্রবাহ কি হবে? 0 বছরে বিনিয়োগটা মাইনাস, আমার বিনিয়োগ কত? 2,00,000 টাকা। ঠিক আছে? জি স্যার। তারপর প্রথম বছরে আন্তঃপ্রবাহ কত? এই যে আমরা উপরে বের করছি, কারণ আন্তঃপ্রবাহ দেওয়া ছিল না কোশ্চেন, আমরা নিজেরা বের করে নিছি। কত কত বের করছি? 80,000, 90,000, 80,000, 1,10,000, অ্যান্ড ফাইনালি আবার 80,000। প্রথমে 2,00,000 মাইনাস 2,00,000 মাইনাস 2,00,000ই থেকে যাবে, তারপরে মাইনাস 2,00,000 যোগ 80 মাইনাস 1,20,000 যোগ 90, তাহলে কত হয়? মাইনাস 30,000 যোগ 80 1,10,000 2,20,000 3,00,000। ওকে, আচ্ছা, আমরা বের করব কি? পে ব্যাক সময়। এখানে কিভাবে করব? লাস্ট যে মাইনাস আসছে, লাস্ট মাইনাস কত? 30,000। এর সরাসরি বছরটা কত? 2। লিখলাম 2, যোগ চিহ্ন, কত টাকা মাইনাস আসছিল শেষ? 30,000, ওই টাকাটা লিখলাম, ভাগ কোনাকুনি নিচেরটা 80,000, যোগ বিয়োগ গুণ ভাগ করলে হবে সমান সমান 2.375 বছর। ঠিক আছে? এমনি তোমরা তো করতেই পারছো। আচ্ছা, এখন তোমাদের আরেকটা করতে দিব। জি স্যার দেন। এই হ্যাঁ। এক্সাম্পলটা একটু চেঞ্জ করে দিন। এখানে কি বলছে? একজন ল্যাপটপ ব্যবসায়ী ল্যাপটপ ক্রয় করতে 2,00,000 টাকা প্রয়োজন। ক্রয়কৃত ল্যাপটপটি ব্যবহার করে সে তার ব্যবসায় হতে আগামী 5 বছর বার্ষিক 10,000, তারপরেরটা 5,000, তারপরেরটা 20,000, তারপরেরটা 7,000, আর লাস্ট 4,000 টাকা নিট লাভ নিশ্চিত করতে পারবে। এতটুকু। এর সাথে আরো একটু অ্যাড করব।
ভগ্নাবশেষ মূল্য ৳৫০,০০০। পেব্যাক সময় নির্ণয় করো। ঠিক আছে, তো তোমরা এখন এটা করো। এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, এটা খেয়াল করে নিও, ৳৫০,০০০। আমি তো মানে রেকর্ডিং দুজনেরই 3.3 অন আসছে। করে ফেলছি। হ্যাঁ, আমার আসছে। ইয়াসমিনের ইয়াসমিনের কত আসছে? হ্যালো, আচ্ছা আমি করে দিই। এখানে নিট লাভ দাও। 3.45 3.45। আচ্ছা দেখি, ভুল আমাদের এখানে নিট লাভ দেওয়া আছে, তো অন্তঃপ্রবাহ বের করে নেওয়া লাগবে। নিট লাভ দেওয়া আছে কত? প্রথমে হলো 10,000, সেকেন্ড 5,000, তারপরে 20,000, এরপরেরটা 7,000, আর লাস্ট 4,000। অবচয় বের করে নেওয়া লাগবে, কোশ্চেনে অবচয় দেওয়া নাই। অবচয় সূত্র কি? বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। বিনিয়োগ 2 লাখ, ভগ্নাবশেষ মূল্য বলে দিতে 50,000 ভাগ আয়ুষ্কাল হলো 5 বছর। তাহলে ভাগ করলে হয় 1,50,000 ভাগ 5, 30,000। ঠিক আছে, অবচয় 30। আচ্ছা, অবচয় তাহলে 30,000, প্রত্যেক বছরই 30,000। আচ্ছা, এরপর ভগ্নাবশেষ মূল্য। এবার ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে? 50,000। তো এটা লাস্ট বছরে হবে না। আমরা আন্তঃপ্রবাহ বের করি। প্রথমে 10 আর 30, 40,000, তারপরে 35,000, এরপরে হলো 50,000, তারপরে 30 আর 7, 37,000। 50, 30, 80, 84,000। ঠিক আছে, জি স্যার। এতটুকু তো সবাই পারছো তাই না? হুম, হুম। এরপরে বসাই। বছর 0, 1, 2, 3, 4, 5, আন্তঃপ্রবাহ ফার্স্টে -2 লাখ, তারপরে হলো 40,000, তারপরে হলো 35,000, এরপরে 50,000, তারপরেরটা 37,000, আর লাস্টে 84,000। ওকে, আন্তঃপ্রবাহ লেখা শেষ। তারপরের কাজ ক্রমযোজিত নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ বের করা। প্রথমে -2 লাখ, তো -2 লাখই হবে। -2 যোগ 40,000, তাহলে -1,60,000। 1,60,000 -1,60,000 যোগ 35, তাহলে হবে -1,25,000। 1,25,000 -1,25,000 যোগ 50, 50 করলে হবে 75,000, -75,000 যোগ 37,
ঠিক আছে না যোগ বিয়োগ? জি স্যার। হুম 75 থেকে 37 বাদ দিলে হলো 35 38,000 মাইনাস 38,000। হ্যাঁ 38 এর সাথে যোগ হলো 84,000 মাইনাস 38 যোগ 84 তাহলে হলো 46,000। ঠিক আছে। জি স্যার। পেব্যাক হবে কত? লাস্ট যেখানে মাইনাস আসছে, লাস্ট মাইনাস আসছে কত 4 নাম্বার বছরে, যোগ মাইনাস আসছে লাস্ট কত টাকা 38,000 টাকা, ভাগ কোনাকুনি নিচেরটা 84,000। তাহলে যোগ বিয়োগ করলে হয় 4 38,000 ডিভাইডেড বাই 84,000 সমান সমান 0.45 4.45 বছর। তো কাটটা হইছে কারোরটাই না। কেন? কি ভুল করছো বলো? আমার 3-এ আসছিল মাইনাস ফিগার, তারপরে একটা প্লাস ফিগার চলে আসছিল। কিভাবে? হ্যাঁ আমারও সেম। কিভাবে স্যার তাইলে আমার তো আমি ভুল মানে করছি? আমার তো প্রবাহ বের হচ্ছে প্রথম বছর 40,000, দেন 80,000, দেন 50,000, দেন 1,00,000, দেন 1,20,000। কিভাবে? স্যার ওই তো মানে নিট লাভ 10,000, দেন 5,000। হ্যাঁ দেন 5,000, দেন 20,000, দেন 7,000, দেন 4,000। হুম আমি এইগুলারে 40, 70 এরকম মনে করছি। হুম আর ইয়াসমিন কি করছো? স্যার আমি অঙ্ক উঠাতে ভুল করছি। হবে হবে এমনি করলে, এমনিতে তো সোজা অঙ্ক, হ্যাঁ। কনসেপ্ট বুঝছো, খালি ওই সংখ্যায় ভুল করে ফেলছো। হ্যাঁ সংখ্যায় ওলট পালট। স্যার এটা কোনো ব্যাপার না, আমরা আসলে পারি।